আপনার পরিবারের কারো কি ঘাড়ে ব্যথা হয়? মা, চাচি, বাবা বা চাচা কেউ কি ঘাড়ের ব্যথার কথা বলে? বিশেষ করে যাদের ডায়াবেটিক্স আছে, মাথার চুল আঁচড়ানোর সময় বা কাপড় পরতে, বোতাম লাগানোর সময় বা হাত উপরে তুলে যে কাজ করতে হয়, এই কাজগুলো করার সময় কি মনে হয় যে ঘাড়ে ব্যথা? তাহলে হতে পারে এটা ফ্রোজেন শোল্ডার। আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাকিবুল ইসলাম, অর্থোপেডিক বিশেষজ্ঞ এবং সার্জন। আজকে আমরা কথা বলবো ফ্রোজেন শোল্ডার নিয়ে। চলুন প্রথমে আমরা জিনিসটা দেখি যে ফ্রোজেন শোল্ডার কি। ফ্রোজেন শোল্ডার জিনিসটা কি তার আগে শোল্ডার জয়েন্ট নিয়ে চলুন আমরা কিছু কথাবার্তা শুনে নিই। শোল্ডার জয়েন্টটা হচ্ছে বল অ্যান্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আমাদের শরীরে যতগুলো জয়েন্ট আছে এর মধ্যে সবচেয়ে বেশি রেঞ্জ অফ মোশন বা সবচেয়ে বেশি নড়াচড়া করার মধ্যে একটা জয়েন্ট হচ্ছে এই শোল্ডার জয়েন্ট। তো শোল্ডার জয়েন্ট গঠন করা হয় 3টা বোনস দিয়ে। 1 নাম্বার হিউমেরাস, স্ক্যাপুলা, ক্ল্যাভিকল। এই বোনসটা দিয়ে শোল্ডার জয়েন্ট ফর্ম করে এবং এই জয়েন্টের চারপাশে অনেকগুলো মাংস এবং তার টেন্ডন থাকে, যেটাকে বলা হয় রোটেটর কাফ। ধারণা করা হয় ডুপ্লে, একজন অর্থোপেডিক সার্জন, 1872 সালে সর্বপ্রথম ঘাড়ে ব্যথার মেডিকেল টার্ম ইউজ করে, যেটাকে উনি বলছে হিউমেরোস্ক্ল্যাপুলার পেরিআর্থ্রাইটিস। তারপরে 1934 সালে কডম্যান কয়েন এই ফ্রোজেন শোল্ডার শব্দটা সর্বপ্রথম ইউজ করে এবং 1945 সালে নাভিসার গেভ নামে একজন অর্থোপেডিক সার্জন এই ফ্রোজেন শোল্ডারকে অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস নামে আখ্যায়িত করছেন। ফ্রোজেন শোল্ডার নিয়ে এপিডেমিওলজি বা রোগ তত্ত্ব কি কি তথ্য দেওয়া হচ্ছে? প্রথমে আমাদের মনে রাখতে হবে যে সাধারণ জনগণের মধ্যে ফ্রোজেন শোল্ডারে আক্রান্ত হওয়ার রেট 2%, মানে প্রতি 100 জন মানুষের মধ্যে 2 জন মানুষ কিন্তু ফ্রোজেন শোল্ডারে আক্রান্ত। 2 নম্বর যে কথাটা আমরা এখান থেকে জানতে পারি যে ডায়াবেটিক্স পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ 35%, মানে 10 থেকে 35% মানুষ ফ্রোজেন শোল্ডারে আক্রান্ত হতে পারে। এটা কিন্তু খুবই অ্যালার্মিং একটা বিষয়। 100 জন ডায়াবেটিক্স পেশেন্টদের মধ্যে 35 জনই কিন্তু ফ্রোজেন শোল্ডারে আক্রান্ত হতে পারে। 3 নম্বরে আমরা একটা জিনিস জানি যে পুরুষদের তুলনায় কিন্তু এটা মহিলাদের বেশি হয় এবং 40 থেকে 60 বছর বয়সের মানুষদের কিন্তু ফ্রোজেন শোল্ডার আক্রান্ত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আর সর্বশেষ এপিডেমিওলজি একটা কথা হচ্ছে যে 12% রোগীর ক্ষেত্রে এটা বাইল্যাটেরাল হয়, মানে 2 শোল্ডারে কিন্তু ব্যথাটা হতে পারে। বেশিরভাগই এক শোল্ডারে হয়, তবে 12% কেসের 2 পাশে কিন্তু হতে পারে। এরপরে আমরা চলেন জানি ফ্রোজেন শোল্ডারের কারণ কি। ফ্রোজেন শোল্ডারের কারণ, প্রাইমারি কারণ কিন্তু জানা যায় না, যে কোনো কারণে ফ্রোজেন শোল্ডার হতে পারে। তবে সেকেন্ডারি অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে শোল্ডারের কারণ। শোল্ডারে কি, যেমন আমাদের যে জয়েন্টটা আছে গ্লেনোহিউমেরাল জয়েন্ট, এই জয়েন্টের প্রদাহ, এই প্রদাহর কারণে বা ইনফ্লামেশনের কারণে কিন্তু এটা শোল্ডার পেইন হতে পারে। আরেকটা শোল্ডারের কারণ হচ্ছে অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্ট। এই যে অ্যাক্রোমিয়াল প্রসেস এবং ক্ল্যাভিকল, এই অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্টের প্রদাহের কারণেও কিন্তু ফ্রোজেন শোল্ডার হতে পারে। এটা হচ্ছে শোল্ডারের কারণ। এরপরে আমরা জানি যে শোল্ডারের বাইরে যে নন শোল্ডার কজ আছে, নন শোল্ডার কজগুলো বিশেষ করে রেফার্ড পেইনের দিকে যায়। নন শোল্ডার কজ কি? একটা হচ্ছে কার্ডিয়াক ইসকেমিক ডিজিজ, হার্টের সমস্যা হলে কিন্তু শোল্ডারের দিকে পেইন হচ্ছে। অনেক সময় যে হাতের এই কলিজ ফ্র্যাকচার হচ্ছে, হাতের কবজিতে ভাঙা হচ্ছে, হাত অনেক দিন ধরে নাড়াচাড়া হচ্ছে না, ব্যথা কিন্তু আবার ফ্রোজেন শোল্ডারের দিকে চলে যেতে পারে। তো এগুলো হচ্ছে নন শোল্ডার কজ। এরপরে আমরা যে জিনিসটা জানবো যে ফ্রোজেন শোল্ডার কিভাবে হয়, কেন হয়। এখানে বইতে বলা হয়েছে যে হাতটা যখন আমরা অ্যাবডাকশন করি, মানে একটু বাইরের দিকে নিই, বা ওভারহেড অ্যাক্টিভিটি, আমাদের হাত উপরেও রেখে যে কাজগুলো করতে হয়, এই কাজগুলো করার সময় আমাদের এই যে বাইসেপস মাসলের যে টেন্ডন বা রোটেটর কাফের যে টেন্ডনগুলো এই শোল্ডারের আশেপাশে আছে, এগুলা স্ট্রেইন হয়। এভাবে ইনজুরি হচ্ছে, এটা হিলিং হচ্ছে, ফাইব্রোসিস হচ্ছে, আবার একটা হিলিং হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, ফাইব্রোসিস হচ্ছে। এইভাবে এই প্রসেসটা চলতে থাকলে এইখানকার রেঞ্জ অফ মোশন বা মুভমেন্টটা কমে যায়। এই কারণে ফ্রোজেন শোল্ডারটা হচ্ছে বা এই যে ঘাড় নাড়াতে গিয়ে আমাদের অসুবিধা সৃষ্টি হচ্ছে। এরপর আসি আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস, যে একটা ফ্রোজেন শোল্ডারের পেশেন্ট আমাদের কাছে কি কি নিয়ে আসে।
প্রথমত পেশেন্টদের প্রথম কমপ্লেন থাকে যে আমার 1-1.5 মাস ধরে ঘাড়ে ব্যথার সাথে হাত উপরে উঠায় আমি কাজ করতে পারি না, মাথার চুল আঁচড়াইতে পারি না, পিছনে হাত দিয়ে পিঠ চুলকাইতে গেলে আমার প্রচুর ব্যথা হয়, শার্টের বুতাম লাগাইতে পারে না। তো এই ধরনের কমপ্লেন নিয়ে আমাদের কাছে পেশেন্টগুলো আসে এবং বেশিরভাগ পেশেন্টই ওই 40 থেকে 60 বছরের মধ্যে হয় এবং তাদের একটা ইন্টারেস্টিং হিস্ট্রি থাকে যেটা হচ্ছে ডায়াবেটিস, এবং ডায়াবেটিস পেশেন্টগুলোর কিন্তু এই সমস্যার আক্রান্ত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এখন আমরা দেখব ফ্রোজেন শোল্ডার রোগীর কি পরীক্ষা দেওয়া হয়। এখন ফ্রোজেন শোল্ডার রোগটা ডায়াগনোসিস করার জন্য আসলে পরীক্ষা নিরীক্ষা দরকার হয় না, মানে ইনভেস্টিগেশনের দরকার হয় না। শুধুমাত্র একটা পরীক্ষাতেই বোঝা যায়। যেমন যদি পেশেন্টের বলা হয় যে আপনি হাত পিছনের দিকে নিয়ে এইভাবে পিঠটা একটু চুলকানোর মতো করেন, তো এটাই পারবে না, তো এইটা দিয়ে বোঝা যায় যে ফ্রোজেন শোল্ডার। তারপরে এক্সরে করা হয় এই কারণে যে এখানে স্ক্লেরোসিস বা এই যে টেন্ডনের এখানে ক্যালসিয়াম জমা হয়ে গেছে কিনা এটা দেখার জন্য কিন্তু এক্সরে দেওয়া হয়। তো এইটাই হচ্ছে ফ্রোজেন শোল্ডারের পরীক্ষা। এখন আমরা জানবো ফ্রোজেন শোল্ডারের চিকিৎসা কি। তো ফ্রোজেন শোল্ডারের চিকিৎসা মোটামুটি 4-5টা হেডলাইন আছে। প্রথমে কি ব্যথা হচ্ছে, আমরা পেন কিলার দিচ্ছি, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ দিচ্ছি, সাথে ইন্ট্রা-আর্টিকুলার স্টেরয়েড ইনজেকশন দেওয়া হয়। যদি ব্যথার ওষুধ এবং এক্সারসাইজ দেওয়ার পরে যদি ভালো না হয়, এক্সারসাইজ এবং ফিজিওথেরাপি এটা খুবই এখানে গুরুত্বপূর্ণ। এরপরে ভালো না হলে ইন্ট্রা-আর্টিকুলার স্টেরয়েড ইনজেকশন দেওয়া হচ্ছে। তো মোটামুটি আমাদের কাছে যে পেশেন্টগুলো আসে এই ওষুধপত্র, ইনজেকশন, ফিজিওথেরাপি এবং ব্যায়াম এইটাতেই ভালো হয়ে যায়। এরপরে অনেক দিন ধরে সমস্যা হচ্ছে, রোগী ভালো হচ্ছে না, তাহলে আমরা কি করতে পারি? তাহলে 2টা চিকিৎসা পদ্ধতি আছে। একটা হচ্ছে আর্থ্রোস্কোপিক ডিস্টেনশন, মানে এইখানে আপনি একটা রড ঢুকানো, একটা কেবল বা একটা টিউব ঢুকায় সেখানে ডিস্টেনশন করা হয়। এমন কথা বলা হয়েছে যে নর্মাল স্যালাইন 200 ml পর্যন্ত যদি স্টেরাইল ওখানে ফ্লুইড ঢুকানো হয় এটা ডিস্টেন্ডেন্ট হবে এবং ব্যথা ভালো হয়ে যাবে, রেঞ্জ অফ মোশন তখন বেড়ে যাবে। তাহলে আর্থ্রোস্কোপিক ডিস্টেনশন। আর একটা পদ্ধতি আছে যেটা হচ্ছে আর্থ্রোস্কোপিক রিলিজ। এরপরেও আপনার ভালো হচ্ছে না ডিস্টেনশন করার পরেও, তাহলে কিন্তু আর্থ্রোস্কোপিক রিলিজের দিকে চলে যেতে হবে, মানে ওই একটাই যে ক্যামেরা পোর্ট ঢুকায় জায়গাটা রিলিজ করে দিতে হবে। এছাড়াও আরেকটা ট্রিটমেন্ট করা হয়, সেটা হচ্ছে অ্যানাস্থেটিক, মানে পুরো জায়গাটা অবশ করে বা অজ্ঞান করে এরপরে মুভমেন্ট করানো হয়। এই জয়েন্টের যত মুভমেন্ট আছে এগুলো করা হয়, এটা বলা হয় অ্যানাস্থেটিক ম্যানিপুলেশন। তো এই ধরনের চিকিৎসা কিন্তু এখানে দেওয়া হয়। এজন্যই আপনাদের ডাক্তারের কাছে আসা উচিত প্রথম স্টেজেই। অনেকেই আমাদের কাছে পেশেন্ট আসে একবারে লাস্ট স্টেজে, যে হাত টাত এগুলো সব শুকায় যায়, এই হাতের তুলনায় এই হাত, কাঁধের মাসল, ব্যাকের মাসল একেবারে মাংস শুকায়, মানে এটা কি বলে, এটা বলছে হচ্ছে মাসল ওয়াস্টিং হয়ে যায়, চিকন হয়ে যায়, এরপরে আসে। তো সেই স্টেজে কিন্তু এই ওষুধপত্র, স্টেরয়েড ইনজেকশন বা ওই এক্সারসাইজ দিয়ে কিন্তু ভালো ফল পাওয়া যায় না। তো ঘাড়ে ব্যথার পেশেন্টের প্রথম অবস্থাতেই যদি ডাক্তারের কাছে আসে, অর্থোপেডিক্স ডাক্তারের কাছে আসে এবং চিকিৎসা নেয়, তাহলে কিন্তু আমাদের রোগটাকে ভালো হয়, যেন অপারেশনের দিকে যাওয়া না লাগে। তাহলে আজকের ভিডিও থেকে আমরা কি দেখলাম? আমরা ফ্রোজেন শোল্ডার সম্পর্কে জানলাম, কেন হয় এটা জানলাম, এটাও জানলাম যে এটা ওষুধপত্র, ইন্টারআর্টিকুলার মানে জয়েন্টের ভিতরে ইনজেকশন এবং কিছু এক্সারসাইজের নাম কি পেন্ডুলাম এক্সারসাইজ। এক্সারসাইজটি আমরা পরবর্তীতে একটা ডিটেলস ভিডিও বানাবো যে ফ্রোজেন শোল্ডারের এক্সারসাইজ। ফ্রোজেন শোল্ডারের এক্সারসাইজ কি? একটা হচ্ছে পেন্ডুলাম এক্সারসাইজ, যেমন কি হাত এইভাবে নাড়ানো হয়। এরপরে বলা হচ্ছে টাওয়াল স্টেজ, ঘাড়ের পিছনে এইভাবে টাওয়াল নিয়ে এইভাবে হাতের মুভমেন্ট করা হয়, এটা হচ্ছে টাওয়াল স্টেজ। আর লাস্টে হচ্ছে ওয়াল ওয়াক। এই ভিডিওগুলো আমরা স্ট্রেচিং এর ভিডিওগুলো বা ওয়াল ওয়াকের ভিডিও নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিও বানাবো, শুধু ফ্রোজেন শোল্ডারের কি ভিডিও করা হয়। তো এটা হচ্ছে ফ্রোজেন শোল্ডারের ব্যায়াম। তাহলে আমরা ঘাড়ে ব্যথা নিয়ে আমাদের বসে থাকার কোনো উপায় নাই, দ্রুত আমাদের ডাক্তারের কাছে যেতে হবে এবং কি কারণে ব্যথা হচ্ছে এই কারণটা উল্লেখ করে সেই অনুসারে চিকিৎসা নিতে হবে। তো আগে গেলে কিন্তু আপনার ওভারকামটা ভালো হয়। তো এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই নোটিফিকেশন বাটন, এই বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।